শুনছেন সবসময় রেডিও ফুরতের এফএম। আমি রাসেল আছি সাথে এবং ঘড়িতে সময় রাত 11:59। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো আপনাদের ঘটনা শুরু করবেন তাকে দিয়েই শুরু করব। তবে তার আগে একটা ছোট্ট একটা ইমেইল আমি আপনাদের পড়ে শুনতে চাই। ঠিক ছোটও না, বেশ মোটামুটি মাঝারি ধরনের আর কি। আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি, আশা করছি। নতুন আরেকটি শোতে আপনাদের স্বাগতম। তো আমি ভূতের সাধারণত বড় বড় এপিসোডে থাকে, তো আমি তার ভিতর থেকে বেছে বেছে আপনাদের জন্য এই গল্পগুলো নিয়ে আসি। তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভালো লাগলে। আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। আসলে প্রায় 2 মাস আসা হয় না, তার সবসময়ই আসলে মনে হয় যে আসবো আসলে সময়টা মেলানো একটু কঠিন হয়ে যায়। আর তারপরে তো কাজ থাকে। আমি জানি আপনি খুব ব্যক্তিগত একটা কাজে ব্যস্ত ছিলেন, জি সেটা আমি জানি। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আসতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, আজকে আমি আমাদের রাজবাড়ী জেলার একটা ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি আসলে আমার বাসার খুব কাছেই, একদম খুব কাছাকাছি ঘটনা আর কি, খুব বেশি দূরেও নয়। এই জন্য ঘটনাটি সংগ্রহ করতে আমার বেশি বেগ পেতে হয়নি। তো ঘটনাটি রাসেল ভাই ঘটেছিল 1986 বা 87 সালের দিকের ঘটনা এটা। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে নিতাই। আচ্ছা। আর উনি পেশায় ছিলেন একজন ডোম। আচ্ছা। রাজবাড়ী জেলার স্টেশন থেকে একটু সামান্য একটু দূরেই, 0.5 কিলোমিটার দূরে সুইপার কলোনি রয়েছে, এখনো আছে সেখানে। অনেক সুইপাররা সেখানে বসবাস করেন। তো সুইপারদের মধ্যে কিছু কিছু আছে এই ডোম পেশার সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তো ওখানে অনেক প্রবীণ একজন ডোম ছিল, তার নাম ছিল নিতাই। আচ্ছা। তো উনি বেশ খুব দক্ষ একজন ডোম ছিলেন, খুব দক্ষতার সাথে উনি অনেক পোস্টমর্টেমগুলো করতে পারতেন। এই জন্য স্পর্শকাতর যেই লাশগুলো আসতো সেগুলো সাধারণত তাকে দিয়েই কাটা হতো। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সাধারণত আমরা জানি যারা ডোম তারা যখন লাশ কাটার সময় কিন্তু তারা একটু একটু ড্রিঙ্কস করে নেন আর কি। এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ওনার বিষয়টা ছিল ভিন্ন। উনি লাশ কাটার সময় কখনো কোনো ড্রিঙ্কস করতেন না। আচ্ছা। এবং যার কারণে উনি অত্যন্ত ঠান্ডা মাথায় এই কাজটা করতে পারতেন। এই জন্য ওনার হাতের কাজটা ছিল অসাধারণ। এই জন্য অনেক স্পর্শকাতর মামলাগুলোর পোস্টমর্টেমগুলো ওনাকে দিয়ে করানো হতো। তারা যাই হোক রাসেল ভাই, ওই যে সময়টাতে এই ঘটনাটি ঘটেছিল সেই সময়টা তো আমি বললাম 86-87 সালের দিকে, এক্স্যাক্ট বলা মুশকিল, 86 বা 87 এরকম বলতে পারছি না। তো ওই সময়টা ছিল দুর্গাপূজার সময়। আচ্ছা। প্রথমত ওই দিনটা ছিল শুক্রবার, আবার ছিল ওই দিন হলো বিজয়া দশমীর দিন, যেদিন দুর্গাপূজার শেষ দিকে চলে আসে আর কি প্রায়। তো ওই সময়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাত 10টার দিকে একটি লাশ পাওয়া যায়। আচ্ছা। এবং সবার চোখের সামনেই ওই লোকটি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় যে রাত 10টার দিকে ওই সময় উনি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন এবং ওই লোকটা একটু তান্ত্রিক গোছের, কেমন কেমন একটু ওই যে কবিরাজ টাইপের মনে হয় এরকম আর কি। কয়েকদিন ওনাকে স্টেশনে দেখা গিয়েছিল আর কি। তো হঠাৎ করে উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং ছটফট করতে থাকেন, প্রচণ্ড শব্দে আর্তনাদ শুরু করেন। সবাই ওনার কাছে যায়, চাদরটা যখন সরাই ওনার শরীরের উপর থেকে, তখন দেখে যে উনি প্রচণ্ড শব্দে হাত পা ছোড়াছুড়ি করতেছেন এবং কিছুক্ষণের মধ্যে উনি মারা যান। এবং মারা যাওয়ার সাথে সাথে রাসেল ভাই একটা বিষয় সবাই খেয়াল করেন যে ওনার দুটো চোখ, চোখ আমরা যে আইবল বলি আর কি, যেটা আমরা চোখ বন্ধ করলেও যে চোখটা আমাদের ফুলে থাকে, কিন্তু চোখ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত হয়ে থাকবে। তো সবাই দেখে যে তার চোখ ছিল কিছুক্ষণ আগে, হঠাৎ করে মনে হলো অদৃশ্যভাবে ওনার চোখ দুটো গায়েব হয়ে গেছে এবং ওখানে বিশাল গর্ত সৃষ্টি হয়ে গেছে। সবাই তো অবাক যে একটু আগে দেখলাম চোখ কোথায় গেল। তো যাই হোক রাসেল ভাই, সবার কাছে একটু অবাক লাগে এবং তখনই রাজবাড়ী জেলার যে জিআরপি পুলিশ ছিল তারা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করে। তো সদর থানা থেকে যখন পুলিশ এসে বলল যে এটা তো মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু, তো ডোমকে ডাকা হবে আর কি লাশ কাটার জন্য। তো রাসেল ভাই ওই রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই, হয়তো বা 0.5 কিলোমিটারও না, এতটুকু দূরেই কিন্তু একটা লাশ কাটা ঘর রয়েছে। তো এখন রাসেল ভাই সাধারণত নিতাই ডোম
খুব স্পর্শকাতর বিষয়গুলো হ্যান্ডেল করতো। তো তো ওই সময় যেহেতু হিন্দুদের একটা দুর্গাপূজার উৎসব চলছিল, অন্যান্য ডোমরাও ওই সময়ে পাওয়া যাচ্ছিল না তাদেরকে। আর ওই সময় তো মোবাইল ফোনও ছিল না যে তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হবে। তো যেহেতু খুব দ্রুততার সাথে ওইটা একটা বেওয়ারিশ লাশ পরিচয় ছিল না, দ্রুততার সাথে কবর দেওয়া হবে, তাই যার কারণে ওই সময় নিতাই ডোমকে রিকোয়েস্ট করা হয়। সেই নিতাই ডোম অনিচ্ছা সত্ত্বেও, যেহেতু কাউকে পাওয়া যাচ্ছিল না, তো সে সেখানে যান। তো ভাই নিতাই ডোমের ভাষ্য অনুযায়ী লাশ কাটা ঘরে যাওয়ার সাথে সাথে মানে উনি তো ছোটবেলা থেকে অনেক মানে আনলিমিটেড লাশ কেটেছেন, কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী জীবনেই প্রথম একটি লাশ দেখে হঠাৎ করে কেন জানি ওনার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল যে কেন জানি এই লাশটা মানে মানে কাটতে উনি ভয় পাচ্ছেন, প্রচন্ড ভয় পাচ্ছেন। আচ্ছা, এরকম হয় না সাধারণত, কিন্তু কেন জানি ওনার ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল যে উনি খুব ভয় পাচ্ছেন। তো রাসেল ভাই উনি তখন সাধারণত লাশ উনি যখন কাটেন, ডাক্তার থাকে, তারপর পুলিশের কিছু লোক দাঁড়ানো থাকে। তো ওই সময় যেহেতু রাসেল ভাই আবার ফ্রাইডে ছিল, আবার দুর্গাপূজার একটা ছুটি ছিল, এই জন্য হসপিটালে মানে ডাক্তারও সংকট ছিল, তারাও তো একটু ছুটিতে যাবে। তো ওই সময় যাই হোক, ওই সময় যেহেতু মোবাইল ফোন ছিল না, ডাক্তারকে খবর দেওয়া হয়। তো ডাক্তার বলেন যে আমি যত দ্রুত সম্ভব আমি আসতেছি, আপনারা কাজ শুরু করে দেন আর কি। তো ওই সময় ডাক্তার তখন এসে পৌঁছেনি ওই জায়গাটাতে, কিন্তু তাড়াতাড়ি যখন দেখলো যে এটার লাশ কোথায়, এর পরিচয় জানা যাচ্ছে না, তো এইটা নিয়ে আসলে ওনাদের অতটা গরজ ছিল না, যার কারণে ডাক্তারের অনুপস্থিতিতে লাশটা কাটা শুরু হয় রাসেল ভাই। তো এমন সময় দায়িত্বরত যিনি পুলিশ অফিসার ছিলেন, উনি লাশ কাটা ঘরের ওখানে দাঁড়ায় থাকা মানে দরজার কাছে দাঁড়িয়েছিলেন উনি। হঠাৎ করে ওনার যে ওয়্যারলেস সেটটা ছিল, যে ওয়াকিটকি ছিল, তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওয়াকিটকিতে হয়তো বা নেটওয়ার্ক পেতে একটু সমস্যা হচ্ছে, কথা একটু অস্পষ্ট আসছে। তো উনি চিন্তা করলেন একটু রাস্তার দিকে যাই, তাহলে আমি একটু কোনো জরুরি মেসেজ আছে কিনা একটু রিপ্লাই দিয়ে আসি। তো উনি কিছু সময়ের জন্য ওইখান থেকে সরে গিয়েছেন। আচ্ছা। তো পুলিশ অফিসার যখন ফিরে আসছেন, মানে হয়তো বা 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট পর যখন পুলিশ অফিসার ফিরে আসছেন লাশ কাটা ঘরে, তখন উনি দেখছেন যে লাশের জায়গায় রয়েছে, ওই ডোম অজ্ঞান হয়ে পাশে পড়ে আছে। তখন উনি অন্য কনস্টেবলদেরকে ডাকেন, ডোমের চোখে মুখে পানি ছিটা দিয়ে তাকে জ্ঞান ফেরানো হয়। তখন ডোমকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তখন ডোম বলে যে এই লাশ আমাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা। তখন সবাই এই কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে, এটা কিভাবে সম্ভব? লাশ তোমাকে থাপ্পড় মারো কিভাবে? নিশ্চয়ই তুমি এটা অন্য কিছু ভুল দেখেছো বা ভুল। বলে না, তো এই যে দেখেন আমার মুখের দিকে তাকান, তখন দেখা যায় রাসেল ভাই ওনার মুখে 5 আঙ্গুলের দাগ বসে আছে, মানে এত জোরে চর মেরেছে। এখন এটাও রাসেল ভাই অন্য কিছু মারতে পারে, জিন ভূত এসেও মারতে পারে, কিন্তু পুলিশ অফিসার উনি খেয়াল করলেন যে যেহেতু ওই সময়ে হিন্দুদের একটা উৎসব, আমরা রাসেল ভাই ছোটবেলায় বিভিন্ন বিদায় অনুষ্ঠানগুলোতে বা আনন্দের উৎসবগুলোতে আমরা মাঝে মাঝে জড়ি খেলা খেলতাম আর কি। ওই আমরা তো জড়ি বলি, অন্য অঞ্চলে হয়তো বা অন্য কোনো শব্দ ব্যবহার করে, ওই যে চিকচিক করে আর কি, মুখে টুখে লেগে থাকে। তো যেহেতু ওই সময় হিন্দুদের দুর্গাপূজার উৎসব ছিল, ডোমের মুখে কিন্তু জড়ি ছিল রাসেল ভাই। আচ্ছা। তখন পুলিশের ওই অফিসার উনি লাশের হাত চেক করছিলেন এবং হাতে দেখলেন সত্যি তার হাতে এই জড়ি লেগে আছে, তার মানে সত্যি এই হাত দিয়ে চর মারা হয়েছে তাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব, এটা উনিও কোনো কিছু মিলাতে পারছিলেন না। তারপর বললো যে ঠিক আছে তুমি লাশ কাটো। তো নিতাই ডোম বলছে যে আমি এই লাশ কাটতে পারবো না। তারপর বলছে যে না, এখন কাটতে তো হবেই, এটা তো আমাদের নিয়ম, যেভাবে পারো লাশ কাটো। রাসেল ভাই কোনো মতে লাশের পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম করার পরে ওই রাত্রেই তাকে দাফন করা হয়। এখন রাসেল ভাই যে জায়গাটাতে দাফন করা হয়েছে, আমি ওই জায়গা সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার স্টোরি বলেছিলাম। সেটা হলো রাজবাড়ী জেলার এই লোকশেড নামক একটা জায়গায়। ওখানে পাশাপাশি 2টো কবরস্থান আছে। একটা কবরস্থান হলো বেওয়ারিশ মুসলিম লাশদের, যারা মুসলিম আর কি, তাদের কবর দেওয়ার জন্য। আর আরেকটা পাশে আরেকটা জায়গা আছে, সেটা সাধারণত মানে হিন্দুদের মধ্যে নিম্নবর্ণের লোক যারা আছেন তাদেরকে ওখানে কবর দেওয়া হয় আর কি। এই 2টা পাশ আছে ওই জায়গাটাতে, এবং এই জায়গাটা আমাদের রাজবাড়িতে বেশ হন্টেড জায়গা হিসেবে পরিচিত, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি আর কি। তো ওই মুসলিম যে অংশটা, সেই অংশে তাকে কবর দেওয়া হয় আর কি। এখন রাসেল ভাই কবর দেওয়া যখন হয়ে যায়, স্বাভাবিকভাবে ডোম মনে করেছে যে এরকম ঘটনা ঘটে না, সে এরকম ঘটনা ঘটেছে, সে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু এরপর থেকে ওই ডোমের সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটা শুরু করে। যেমন ডোম রাতের বেলা যখন কখনো একা একা বাসায় ফেরার সময় ওনার মনে হতো যে কেউ ওনার পিছনে হাঁটছে চাদর পরে।
তো উনি প্রথম দিকে এগুলো অতটা বেশি পাত্তা দিত না, কিন্তু এটা যখন কন্টিনিউ ঘুরতে থাকলো তখন উনি একদিন ঘুরে কাছে গিয়েছে যে কে দেখার জন্য। তখন রাসেল ভাই তাকিয়ে দেখে যে ওই যে লাশটি সে কেটেছিল ওই লাশটি চাদর পরা, এবং সে শনাক্ত করলো ওই যে রাসেল ভাই লাশের চোখ ছিল না। উনি খেয়াল করলেন যে এই আমাদের চোখের যে জায়গাটা সেটা বিশাল গর্ত হয়ে আছে, সেখানে কোনো চোখ নেই। তো এইটা দেখে উনি প্রচণ্ড জোরে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। তো এরপরে আরও কয়েকটা ঘটনা ঘটে, যেমন উনি রাতের বেলা যখন একা একা আসেন তখন দেখা যায় যে মাঝে মাঝে বড় আকৃতির বিড়াল বা বড় আকৃতির কুকুর ওনার পথ আগলে ধরে, এবং অদ্ভুত বিষয় যে ওই কুকুর এবং বিড়ালের কিন্তু ওই সবই আছে কিন্তু চোখ দেখা যায় না। আচ্ছা, মনে হয় চোখ নাই, ওই চোখ দুটো কেউ খুবলে উঠে নিয়েছে। তো বাইরের এই ঘটনাগুলো যখন রাসেল ভাই মানে ঘটা শুরু করেছিল তখন উনি এরপর থেকে কি হতো, উনি যখন রাতের বেলা কখনো একা একা আসতেন না, লোক সাথে নিয়ে আসতেন, একটু ভয় মানে উনি ভয় পাওয়া শুরু করেন আর কি। তো তখন বাইরের এই ঘটনা যখন বন্ধ হয়ে গেল তখন রাসেল ভাই ওনার ঘরেই ঘটনা ঘটা শুরু করলো, কারণ উনি বিপদনিক ছিলেন, কারণ বেশ অনেক বয়স্ক ছিল, ওনার ওয়াইফ মারা গেছিলেন আগে। তো উনি রাতের বেলা ফিল করতেন যে কে যেন ওনার পাশে শুয়ে আছে। আচ্ছা, এবং উনি যখনই পাশে তাকাতেন তখন দেখতেন যে ওই সেই লাশটা ওনার পাশে শুয়ে আছে, এবং লাশটা হাত দিয়ে খপ করে ওনার হাতটা চেপে ধরতো, এবং উনি অনেক চিৎকার চেঁচামেচি করতো। আশেপাশের লোকজন যখন চলে আসতো তখন দেখা যেত ওখানে কিছুই নাই। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই ওনার সাথে প্রায়শই ঘটছিল। তো এইটা ওনার সাথে ঘটছিল। ওদিকে রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে, মানে এখানেই শেষ না, ওই যে স্থানটাতে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার প্রথম মানে যেই রাত্রে কবর দেওয়া হলো তার পরের দিন থেকে আর একটা ঘটনা ঘটা শুরু করে। ওখানকার যারা লোকজন আছে কবরস্থানের পাশে তারা বলেছে সেটা হচ্ছে যে কবর দেওয়ার পরেই প্রতি রাত্রে ওই কবরস্থান থেকে প্রচণ্ড জোরে চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ আসতো। আচ্ছা, তো ওনারা যখন আলো নিয়ে যেতেন যে কি হয়েছে, এখানে কে আছে, তখন আর কোনো শব্দ পাওয়া যেত না। তো এই ধরনের ঘটনা রাসেল ভাই 3 দিন ঘটেছিল। আচ্ছা, 3 দিন পরে আর ঘটে নাই, 3 দিন এই ধরনের ঘটনা ঘটেছিল। রাসেল ভাই ওই নিতাই যে ডোম, উনি এরপরে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নে দেখছেন যে ওই সেই লাশটা বড় একটা রামদা হাতে নিয়ে ওনাকে তাড়া করছে এবং বলছে যে তাড়াতাড়ি আমাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার কবরটা অন্য জায়গায় দে, এখান থেকে সরাতে হবে। তো এখন রাসেল ভাই মানে উনি তো একজন ডোম, স্বাভাবিকভাবে নিম্ন বর্ণের লোক, ওনার কথা কেন শুনবে লোকজন, এটাও একটা বিষয়। তারপরেও উনি ওখান থেকে যখন এই ধরনের স্বপ্ন উনি বারবার দেখছিলেন তখন উনি ওই কবরস্থানের পাশের প্রতিবেশীদের গিয়ে এই বিষয়টা শেয়ার করার পরে প্রতিবেশীরা বলেন হ্যাঁ আমরাও তো তখন হলে বিষয়টা প্রকাশ হয় যে হ্যাঁ আমরাও এরকম শব্দ শুনেছি এখানে। তখন প্রতিবেশীদের সহযোগিতা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কবরটা এখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় দিয়ে দিই। তো রাসেল ভাই ওই কবরটা আসলে ওনারা ভুল করে এমন একটা জায়গায় দিয়ে ফেলছিলেন রাতের বেলা, বুঝতে পারেন নাই। সেটা হলো ওই কবরস্থানের ঠিক কাছাকাছি আর একটা কবরস্থান আছে যেখানে মানে ওই এলাকার কিছু লোকজন মারা গেলে সেখানে কবর দেওয়া হয়, এটা বেওয়ারিশ লাশদের কবরস্থান না। ওনারা ভুল করে আসলে ওই জায়গাটা রাত্রেবেলা কবর দিয়ে ফেলেছেন, অতটা বুঝতে পারেননি, না বুঝে এটা দিয়ে ফেলেছিলেন আর কি। তো ওই জায়গাটাতে একজন নামাজি ব্যক্তির একটা কবর ছিল, তো ওই কবরে ওনার কবর হয়ে গিয়েছিল। কিন্তু ওনারা যখন কবর খুঁড়েছেন, কবর খোঁড়ার পর অদ্ভুত একটা ব্যাপার রাসেল ভাই সবাই খেয়াল করেছেন, সেটা হচ্ছে ওই ডেড বডির মাথা ছিল না। মানে ওনারা পোস্টমর্টেম করার পর তো তাকে দাফন করেছে, দাফন করার পর ওনারা যখন কবরটা খুলেছে তখন দেখে যে এই কবর লাশ ঠিকই আছে, 4-5 দিনে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা, কিন্তু দেহতে কোনো মাথা নাই। আচ্ছা, এটা সবার মনে একটা সন্দেহের উদ্রেক করে এবং ওই নিতাইডোম বলে যে মাথাটা নিশ্চিত ধারালো কোনো কিছু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা নিদর্শন আছে, মানে তারা বুঝতে পারছে। তখন ওই নিতাইডোম মানে সন্দেহ করে যে এই লোকটি নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল। আচ্ছা, তো আসলে ভাই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে যারা এই ব্ল্যাক ম্যাজিক করেন বা এই কোন তন্ত্রমন্ত্র সাধনা করেন আমরা অনেক সময় শুনেছি, এবং এটা নতুন কিছু না, এটা হাজার হাজার। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। তালহা, জি, প্যারানর্মাল সোসাইটি গ্রুপের পক্ষ থেকে আসছি। তো রাসেল ভাই আজকে আমি যে স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি সেটা আমার খুব কাছের একটা মানুষের সাথে ঘটে যাওয়া কাহিনী। তো সে মূলত ঢাকার বাইরে থাকে,
সে ঢাকায় আসছিল এই জন্য যে ঢাকায় থেকে সে কোনো একটা রুম ভাড়া নিয়ে পড়াশোনা করবে, তারপরে কোনো টিউশনি মিউশনি করে তারপরে তার হাত খরচ চালা নিবে, মানে ব্যাচেলর লাইফটা যেরকম হয় আর কি। তো সে যখন আসবে তো তার সাথে আরও দুজন ফ্রেন্ড ছিল। তো তারা তিনজন ফ্রেন্ডের মধ্যে দুইজন ফ্রেন্ড হচ্ছে ঢাকার দিকে রওনা হয়েছিল, যে ওরা মানে কোনো রকম একটা ব্যবস্থা করে তারপরে একবারে তাদের যত কিছু আছে সব কিছু নিয়ে তারপরে তার আরেকজন যে বন্ধু আছে তাকে নিয়ে চলে আসবে। তো একজন তো ছিল আমার বন্ধু, আরেকজন তার সাথে যে ছিল সেই ছেলেটা মানে হিন্দু ধর্মের ছিল, একটা হিন্দু ছেলে ছিল আর কি। তো তারা যখন ঢাকায় আসে তারা প্রথমেই আসে হচ্ছে আপনার পুরান ঢাকার দিকে। তো পুরান ঢাকায় এই জন্য আসে যে এখানের যে হোস্টেলগুলো বা এখানের যে রুমগুলো ভাড়া দেওয়া হয় সেই ভাড়াগুলো তুলনামূলক অন্যান্য জায়গা থেকে তুলনামূলক ভাড়াগুলো কম। তো এই জন্য তাদের বাজেটে যেন কোলায় যায় ব্যাপারটা, তারা যেন ঠিকঠাক মতো থাকতে পারে, এই জন্য তারা পুরান ঢাকাতেই বাসাটা খোঁজা মানে শুরু করে। তো পুরান ঢাকায় আসার পর তারা বিভিন্ন জায়গায় এরকম বাসা খোঁজাখুঁজির পর তারা সারাদিন না পেয়ে মানে পায় নাই বিভিন্ন কারণে, হয়তো তাদের বাজেটে কোলায় নাই বা অনেকে নিতে চাচ্ছিল না তিনজন বলে, হ্যাঁ তারা তিনজন একটা রুমে থাকতে চাচ্ছিল, এরকম বিভিন্ন ঝামেলার কারণে তারা থাকতে পারে নাই কোথাও, আচ্ছা কনফার্ম করতে পারেনি। তো সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে তারা একটা বাসার নিচ দিয়ে যাচ্ছিল। তো সেই বাসার নিচে যে দারোয়ান ছিল সেই দারোয়ানকে মানে তারা একটু ভদ্রভাবে জিজ্ঞাসা করছে যে আচ্ছা চাচা, এই আশেপাশে আপনার জানা মতে কোনো হোস্টেল বা ব্যাচেলর ভাড়া দেয় এরকম কোনো বাড়ি আছে কিনা, যদি আপনার জানা থাকতো তাহলে আমাদের একটু উপকার হতো, আমরা বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসছি। তো দারোয়ান তাদেরকে নিয়ে বাসার ভিতরে গেছে, বাসার ভিতরে গিয়ে এই বাড়ির যে মালিক সেই বাড়ির মালিকের সাথে তাদের মানে দেখা করায় দিছে আর বলছে যে আপনি একটু কথা বলেন তাদের সাথে। তো বাড়ির মালিকের কাছে নেওয়ার পর তারা দুজন ছিল, তো তাদের মানে ভালো মন্দ জিজ্ঞাসা করে, শুরুতেই ভালো মন্দ জিজ্ঞাসা করার পর বলছে যে আচ্ছা বাসা ভাড়া নিবা ভালো কথা, বাট তোমরা মানুষ কয়জন? তো বলছে যে হ্যাঁ আমরা আজকে দুজন আসছি, পরে কনফার্ম হয়ে গেলে আমরা আর আমাদের আরেকজন আসছে, তাকে আমরা নিয়ে আসবো, মানে আমরা মোট তিনজন। তো রাসেল ভাই একটা জিনিস মানে পয়েন্ট করে রাখতেছি যে এই বাড়িওয়ালার সাথে তাদের যে এখন কথাবার্তা হচ্ছে এই জিনিসটা আমি পরে ক্লিয়ার করে দেবো যে সেই কথাটা কেন বলছিল যে তোমরা কয়জন আসো। আচ্ছা, তো তাদেরকে বলছে যে ঠিক আছে তোমরা যদি থাকতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তোমরা দেখতেই পারতেছো এই বাসার এখন মানে যে অবস্থা সেখানে সব গোডাউন মানে সব জায়গায় বিভিন্ন ধরনের মাল সামানা রাখা আছে, মানে হাঁড়ি পাতিলের বস্তা রাখা আছে, মানে এটা একটা গোডাউনের মতো। তো তোমরা ডিরেক্টলি মানে একদম থার্ড ফ্লোরে চলে যাও, থার্ড ফ্লোরে গেলে তোমরা দক্ষিণ পাশে দেখবে একটা রুম আছে, হ্যাঁ সেই রুমে তোমরা দেখে আসো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা তোমাদের মানে যতটুকু সাধ্য যতটুকু দিয়ে থাকতে পারলে তোমরা খুশি ততটুকুই ভাড়া তোমরা দিও তোমাদের সন্তুষ্ট মতো, মানে তাদের উপর কোনো ভাড়া প্রেশার নাই, নির্ধারিত করেনি। তো তারা যখন গেছে তখন হচ্ছে মাগরিবের আজানের একটু আগ মুহূর্তে আর কি। তো বাসাটা যখন দেখতে গেছে রুমটা মানে দরজাটা খুলেই তারা বুঝতে পারছে যে এই রুমের মধ্যে প্রায় বছর খানেক ধরে কেউ থাকে না, এখানে যে কারো বসবাস নাই এটা তারা দেখেই বুঝতে পারছে, বিভিন্ন জায়গায় মানে ময়লা পড়ে আছে, মাকড়সার জাল পড়ে আছে। তো তারা আরেকটু ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর ভিতরে যে আরেকটা গেট ছিল ওই গেট খুলে যখন ঢুকছে তখন দেখছে যে একটা মহিলা মানে জড়ো হয়ে, তার গায়ে 3 পিস ছিল, মাথায় একটা ওড়না ছিল, সে জড়ো হয়ে মানে মানে একদম আটোসাটো হয়ে শুয়েছিল একদম। তো তাদেরকে দেখে ওই মহিলা শোয়া থেকে উঠে গিয়ে বলছে যে বাসা দেখতে আসছো, আচ্ছা ঠিক আছে দেখো, এটা বলেই সে মানে চলে গেছে, বাসা মানে রুম থেকে চলে গেছে। তো তারা বিষয়টা তেমন একটা মাথায় নেয় নাই, যেহেতু বাসার নিচে লোকজন আছে, সেহেতু এই মহিলা যদি বাসারই কেউ হয় তাহলে তারা তো জানেই যে এই মহিলাটা কে, তো তারা তেমন একটা মাথায় নেয় নাই যে এই মহিলাটা কোত্থেকে আসলো বা এখানে এইভাবে কেন শুয়েছিল, তারা তেমন একটা ব্যাপারটা মাথায় নেয় নাই। তো তারা রুম টুম সব দেখছে, রুম টুম দেখার পর তাদের মনে হয়েছে যে ঠিক আছে আমরা তিনজনের জন্য এই রুমটা পারফেক্ট, আমরা এটাতে থাকতে পারি, যেহেতু আমাদের উপর প্রেশারও নেই টাকা পয়সার। তো বাড়িওয়ালার কাছে গিয়ে বলছে যে আচ্ছা আঙ্কেল আপনি কনফার্ম করেন, আমরা 1 সপ্তাহের মধ্যে চলে আসতেছি। তো 1 সপ্তাহ পর তার যে আরেকটা ফ্রেন্ড ছিল, মানে তারা মোট 3 জন, তো একজনের কথা তো বললামই যে আমার ফ্রেন্ড, আরেকজন হিন্দু একটা ছেলে ছিল, আর একটা ছেলে ছিল যে একটু ধার্মিক টাইপের, মানে নামাজ কালাম পড়তো, এই জন্য আমি ধার্মিক বললাম আর কি। তো তারা 3 জন চলে আসে, তারা 3 জন আসার পর ওই বাসা যখন উঠে তখন মানে টানা 1 মাস 1.5 মাস তারা একদম নর্মালি চলতেছিল, মানে খুবই ভালো, তাদের কোনো টেনশন নেই, কোনো রকমের খারাপ কিছু দেখতেছে না, তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু 1.5 মাস পর তারা একটা জিনিস খেয়াল করে যে মাঝে মাঝে রাতের বেলা তাদের ওয়াশরুমের যে মানে ভেজা স্যান্ডেলটা আছে
সেই ভেজা স্যান্ডেল কিন্তু রাসেল ভাই যদি স্যান্ডেল ভেজা থাকে তাহলে সেটা যদি কেউ হাঁটে তাহলে সেটার আওয়াজটা কিন্তু ভিন্ন হয়। সাধারণভাবে হাঁটলে এক ধরনের আওয়াজ হয়, কিন্তু ভেজা স্যান্ডেল কিন্তু মানে মানে অন্য ধরনের একটা আওয়াজ হয়, মানে বোঝা যায় যে এটা একটা ভেজা স্যান্ডেল। তো এই জিনিসটার আওয়াজটা বেশি খেয়াল করে হচ্ছে আমার যে ফ্রেন্ডটা, যার থেকে আমি ঘটনাটা কালেক্ট করছি, সেই জিনিসটা বেশি খেয়াল করে। তো একটা জিনিস বলিনি রাসেল ভাই, যে ওই হিন্দু যে ছেলেটা ছিল সেই ছেলেটা কিন্তু কখনো প্যারানর্মাল কোনো বিষয় সে কখনো ফেস করে নাই। তো তার এইসব বিষয় মানে জিনিস কখনো বিশ্বাসী হয় না, আর সে মানে মানে খুব সাহসী একটা মানুষ। তো এই কথা শোনার পর তার কাছে ব্যাপারটা একটু হাস্যকর মনে হয়েছে, আর তাকে বলছে যে মানে তাদের মধ্যেই মানে ব্যাপারটা একটু হাসাহাসি করে বলছে যে তোর কি মনে হয় যে জিনরা এতই পয় পরিষ্কার যে একদম জুতা পরে হাঁটাহাঁটি করবে, বাথরুমে যাবে জুতা পরে, বাথরুম থেকে বের হবে জুতা পরে, এতই পয় পরিষ্কার ওরা? মানে একটু মজা করে বলছে, উড়া দিছে কথাটা। তো ঠিক আছে, ও বুঝে নিছে যে আচ্ছা ঠিক আছে আমার শোনায় মানে শুনতে ভুল হয়েছে হয়তো। তো তারপরে আমার ফ্রেন্ড তার কিছুদিন পরে যে জিনিসটা মানে একটা স্বপ্ন সে দেখতো, হঠাৎ করে একটা স্বপ্ন সে দেখা শুরু করছে। স্বপ্নটা এমন ছিল যে তারা যে ফ্লোরে শুয়ে থাকে, যে ফ্লোরে তাদের কোনো খাট ছিল না, ফ্লোরে তারা বেড করে শুয়ে থাকতো। তো ওই মানে তারা দুইজন বাকি যে দুজন ফ্রেন্ড তারা একসাথে শুইতো, আর সে একটু আলাদা হয়ে শুইতো আর কি। তো তার পাশে একটু জায়গা খালি ছিল। স্বপ্নে সে দেখতো যে ওই যে মহিলাটা যারা যে মানে বাসা যখন দেখতে আসছে তখন যে মহিলাটাকে শুয়ে থাকতে দেখছিল, সেই মহিলাটা সেম জামা পরা, হ্যাঁ, তার দিকে ঘুরে খুব মানে করুণ দৃষ্টিতে তাকায় আছে, মানে এমনভাবে যেন সে কোনো সাহায্যের আবেদন চাচ্ছে। তার মুখটা একদম মলিন ছিল, কিছু একটা বলতে চাচ্ছিল, সে এরকম মানে মুখটা করে আছে। তো স্বপ্নটা যখন দেখছে, তো ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নটা ওই হিন্দু ফ্রেন্ডটাকে বলছে যে আমি ওরে দেখছি, আমি ওই মহিলাটাকে দেখছি। তো ওই হিন্দু ফ্রেন্ডটা বলছে যে এটা একটা নর্মাল ব্যাপার, আমরা অনেক সময় এরকম স্বপ্নে দেখি, একটা মানুষকে একবার দেখে তাকে আমরা স্বপ্ন দেখতেই পারি, এটা স্বাভাবিক ব্যাপার, এটাতে এত ঘাবড়ানোর কি আছে। তো আচ্ছা ঠিক আছে, স্বপ্নকে আমি স্বপ্নভাবে নিলাম, তারপরে সেটা মানে মানে বাদ দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে। তো কিন্তু সেকেন্ড দিনই ভাই একদম পরের দিনই সে সেম জিনিসটা আবার দেখলো, যে ওই মহিলাটা তার পাশে শুয়ে আছে, আর পাশে শুয়ে ওরকমভাবেই মানে করুণ দৃষ্টিতে তাকে আছে, কিছু একটা বলতে চাচ্ছিল, সাহায্যের আবেদন চাচ্ছিল, মানে এমন একটা মুখ নিয়ে সে শুয়ে আছে। তো সেকেন্ড দিন দেখার পর তার মনে একটা খটকা বাজছে যে আমি ঠিক আছে একদিন দেখলাম ভালো কথা, কিন্তু লাগাতার 2 দিন সেম জিনিস কেন দেখলাম। তখন তার মনে হয়েছে যে আমাকে কোনো মেসেজ দেওয়া হচ্ছে, বা আমাকে কি কোনো এই স্বপ্নের মাধ্যমে কিছু বোঝানো হচ্ছে যে এই বাসায় কিছু আছে বা কিছু ঘটতে চলছে আমাদের সাথে, এমন কোনো মেসেজ আমাকে দেওয়া হচ্ছে কিনা। তো সেই দিন মানে সেই স্বপ্নটার মানে তার ফ্রেন্ডকে বলে নাই, কারণ ওরা সবসময় মজা করে উড়ায় দেয় সব কিছু। একদম তার পরের দিনই মানে থার্ড দিন, মানে লাগাতার 3 দিন এই স্বপ্নটা দেখলো আর কি। তৃতীয় দিন যেই স্বপ্নটা দেখছে যে সেই মহিলাটা সেভাবেই শুয়ে আছে, মানে তার দিকে ওইভাবেই তাকায় আছে, কিন্তু যে জিনিসটা অতিরিক্ত দেখছে সেটা হচ্ছে তার পায়ের সামনে একটা শূকর দাঁড়ানো ছিল। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং, খুব আজব ব্যাপার এটা। এটা একটা শূকর দাঁড়ানো ছিল, আর শূকরের হাতে একটা ধারালো অস্ত্র বা এমন কিছু ছিল যেটা দিয়ে মানুষকে আঘাত করলে সে মারা যাবে, এমন কোনো ধারালো অস্ত্র ছিল। আর সেই মহিলাটা তার দিকে তাকায় এরকমভাবে মানে করুণ দৃষ্টিতে তাকায় ছিল। তো এই দিন স্বপ্নটা দেখে তার ভয় লাগছে যে না, এটার একটা মানে আছে, অবশ্যই এটার একটা মানে আছে, নাহলে আমি লাগাতার এরকমভাবে আমাকে একটা জিনিস বারবার দেখানো, হ্যাঁ, এটার একটা অবশ্যই একটা মানে আছে। তো তার যে একটা ধার্মিক ফ্রেন্ড ছিল, সেই ধার্মিক ফ্রেন্ডটাকে বলছে যে ভাই আমি এরকম জিনিস বারবার দেখতেছি। আর এই মহিলাটাকে যখন আমরা বাসায় আসছিলাম তখন আমরা দুজন এই মহিলাটাকে বাসায় দেখছিলাম, যে এই মহিলাটা বাসায় শুয়ে আছে, আমি সেম জামা কাপড়ই তাকে দেখছি। তো ওই ফ্রেন্ডটা বলছে যে আচ্ছা যেহেতু এটা স্বপ্নের ব্যাপার, স্বপ্নের তাবিরের ব্যাপার, সেহেতু এটা যেমন তেমন একটা ব্যাখ্যা করে দিলে কিন্তু এটা ঠিক হবে না, যেহেতু উল্টাপাল্টা তাবির করলে সেটাও সত্যি হয়ে যেতে পারে। তো এমন কাউকে জিজ্ঞাসা করবো যে স্বপ্নের তাবিরের ব্যাপারে খুব অভিজ্ঞ, এমন কোন হুজুরের কাছে গিয়ে তারপরে সেটা আমরা তার কাছে ফ্লোর মানে যে রুমটায় সমস্যা হয়েছিল ওই রুমের বাইরের সাইড থেকে একটা ছবি তুলে নিয়ে আসছি, মানে শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।